আজকে আমার কিছু প্রবলেমের জন্য আমার হচ্ছে বারবার এই ঝামেলাটা দিচ্ছে। তো আমরা একটু সরি, আমি এটার জন্য দুঃখিত যে আমার একটু যান্ত্রিক গোলযোগের জন্য বারবার ক্লাসটা ইন্টারাপ্টেড হয়েছে। তো একটু কাইন্ডলি আবার যুক্ত হয়ে যাই। আজকে আমরা জানবো হচ্ছে ইউপিএস এবং আইপিএস সম্পর্কে। তো আমরা যখন ইউপিএস পড়তে গিয়ে আমরা যখন আইপিএস পড়তে গিয়েছি, আইপিএস এর ফুল ফর্ম ছিল ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। ওকে, আইপিএস এর ফুল ফর্ম ছিল ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। আর ইউপিএস এর ফুল ফর্ম কি? ইউপিএস এর ফুল ফর্ম হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। তাহলে আইপিএস আর ইউপিএস এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি? এদের মধ্যে মিলই বেশি, এদের মধ্যে কি মিলই বেশি। মিলটা কিরকম? দুইটাই হচ্ছে যদি আমার বিদ্যুৎ কোনো কারণে গোলযোগ হয় তাহলে সে কি করে? সে হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই দেয়। আইপিএস এর ক্ষেত্রে যেটা হয়, আইপিএস হচ্ছে ইনস্ট্যান্টলি পাওয়ার সাপ্লাই দেয়, কিন্তু যন্ত্রটা কি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। যন্ত্রটা কি কিছুক্ষণের জন্য কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো কিন্তু আইপিএস এর ক্ষেত্রে যেটা হয়, ইউপিএস এর ক্ষেত্রে যেটা হয়, এটাও পাওয়ার সাপ্লাই দিচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে যন্ত্রটা কখনোই কি অফ হবে না। যন্ত্রটা কি কখনোই অফ হবে না। অর্থাৎ আপনার আপনার কি হবে? আপনার যেটা হবে সেটা হচ্ছে যে যখন আমার ইলেকট্রিসিটিটা চলতে থাকবে, কোনো কারণে কারেন্ট চলে গেল, সাথে সাথে কোনোভাবেই যন্ত্রটাকে অফ না করে ইউপিএস কি করবে? পাওয়ার সাপ্লাই দিতে থাকবে। তাহলে আইপিএস এর ক্ষেত্রে কি হতো? আইপিএস এর ক্ষেত্রে 5 থেকে 10 সেকেন্ডের জন্য কি পুরা সিস্টেমটা অফ থাকতো, দেন আইপিএস টার সুইচটা অন হইতো, এবং সুইচ অন হওয়ার ফলে কি হইতো? যে যে আমি যে যন্ত্রটা চালাচ্ছিলাম সেই যন্ত্রটাতে আমার কি পাওয়ার সাপ্লাই পাওয়া যেত। আর ইউপিএস এর ক্ষেত্রে এই যে 5 আর 10 সেকেন্ডের যে একটা বন্ধ হয়ে যেত, এই বন্ধটা হবে না। অর্থাৎ যেভাবে আমার যন্ত্রটা চলছিল সেভাবেই আমার যন্ত্রটা চলতে থাকবে, কোনোভাবে এটা অফ হওয়া যাবে না। তো কখন আমরা ব্যবহার করি এটা? অবশ্যই আমার এমন সব যন্ত্রের ক্ষেত্রে আমরা ইউপিএসটা ব্যবহার করব যেগুলো কি আমার অফ হইলে মানুষের ক্ষতি হতে পারে। যেমন যেখানে আমার যে কোনো একটা প্রোডাকশন ফার্মের ক্ষেত্রে, আমার অপারেশন থিয়েটারে আমার যখন পেস মেকার বা অক্সিজেন সাপ্লাই দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে? আমার যদি কোনো কারণে যদি এই অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়, তখন আমার কি হবে? তখন আমার এই পুরা একটা রোগীর কি মৃত্যুর কারণ হতে পারে। সো কোনোভাবেই কি আমার অক্সিজেন সাপ্লাই বন্ধ দেওয়া চলবে না। ওকে, বা আমার এমন কোন যন্ত্র আছে যেটা কি আমার হাই ভোল্টেজ লো ভোল্টেজে কি বা ওভার ভোল্টেজের ক্ষেত্রে কি হতে পারে? আমার নষ্ট হয়ে যেতে পারে। সো এই সব যন্ত্র যাতে কোনোভাবে বন্ধ না হয় তখন কি আমার ইউপিএসটা ব্যবহার করা হয়। ওকে, ওকে। তো তাহলে দেখেন আমার ইউপিএস এর যদি আমার কোশ্চেন আসে, ইউপিএস কি, যদি আমার কি আসে ইউপিএস কোশ্চেন আসে যে ইউপিএস কি, তখন আমার বলতে হবে হচ্ছে ইউপিএস এর ফুল ফর্মটা আমার সবার আগে দেওয়া লাগবে। ইউপিএস এর ফুল ফর্মটা কি আমার সবার আগে দেওয়া লাগবে। ইউপিএস এর ফুল ফর্মটা দেওয়ার পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ইউপিএস এর ফুল ফর্মটা দেওয়ার পরে এরপর আমার বলতে হবে যে ইউপিএস বলতে আমার এমন একটি যন্ত্র বোঝায়। ইউপিএস বলতে কি আমার এমন একটি যন্ত্র বোঝায় যেই যন্ত্রটি কি করবে?
আমার কিছু সময়ের জন্য আমার বিদ্যুৎ সঞ্চয় করে রাখবে, এবং যে কোনো মুহূর্তে কোনো যন্ত্র বা কম্পিউটার যদি অফ হয়ে যায় সাথে সাথে তাকে বিদ্যুৎ সরবরাহ করে নিরবিচ্ছিন্নভাবে, আমার অবশ্যই কি লিখতে হবে, নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করে যন্ত্রপাতিকে বিদ্যুৎ সরবরাহ করবে, আমার যন্ত্রপাতিকে কি করবে, বিদ্যুৎ সরবরাহ করবে। তাহলে আমার এই ইউপিএস কে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ইউপিএস কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। ইউপিএস কে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এই ভাগগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সাধারণত ইউপিএস এর ভাগ নিয়ে কোশ্চেন আসে না, তাও জেনে রাখা ভালো, কারণ হচ্ছে টেকনিক্যালের যে বইটা আছে সেই বইটাতে এই কোশ্চেন, এই অ্যান্সারটা আছে, তো আমাদের জেনে রাখতে হবে। ইউপিএস এর প্রথম ভাগটা হচ্ছে অনলাইন ইউপিএস। 1 নম্বরটা কি? অনলাইন ইউপিএস। ওকে, প্রথমটা কি? অনলাইন ইউপিএস। 2 নম্বরটা হচ্ছে লাইন ইন্টারঅ্যাক্টিভ ইউপিএস। 2 নম্বরটা কি? লাইন আর ইন্টারঅ্যাক্টিভ ইউপিএস। আমি দেখিয়ে দিচ্ছি আইপিএস আর ইউপিএস এর মধ্যে পার্থক্য আসলে আমি কিভাবে লিখবো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, নো প্রবলেম, আপনারা চিন্তা করেন এটা নিয়ে। আর হচ্ছে অফলাইন বা স্ট্যান্ড বাই ইউপিএস। এই তিনটা হচ্ছে আমার ইউপিএস এর কি, আমার এই তিনটা হচ্ছে ইউপিএস এর প্রকারভেদ। সো ইউপিএস প্রথমটা কি? অনলাইন, তারপরটা কি? লাইন ইন্টারঅ্যাক্টিভ, এরপরটা হচ্ছে অফলাইন বা স্ট্যান্ড বাই ইউপিএস। ওকে, সো এরপর আমরা যেটা করব, এরপর হচ্ছে আমরা ইউপিএস এর গঠন সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? ইউপিএস এর গঠন, যে ইউপিএস কিভাবে আমার কি কি ভাগ জিনিস নিয়ে আমার গঠিত হয়। 1 নম্বরে আমার থাকবে হচ্ছে রেকটিফায়ার। 1 নম্বরে থাকবে কি? আমার রেকটিফায়ার। 2 নম্বরে আমার থাকবে এখানে একটা ব্যাটারি। এখানে কি থাকবে? একটা ব্যাটারি থাকবে। 3 নম্বর হচ্ছে ইনভার্টার। 3 নম্বর কি? ইনভার্টার। 4 নম্বর হচ্ছে ফিল্টার। 4 নম্বর কি? ফিল্টার। আর 5 নম্বর হচ্ছে স্ট্যাটিক ট্রান্সফার সুইচ। তাহলে আমার কি দেখেন, আমার ইনভার্টার, আমার ইউপিএস এবং আইপিএস দুইটার মধ্যে কি আমার রেকটিফায়ার, ব্যাটারি এবং কি ইনভার্টার, এই তিনটা আমার অবশ্যই লাগবে। রেকটিফায়ার, ব্যাটারি এবং ইনভার্টার। রেকটিফায়ারের কাজ কি? রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি কারেন্টকে কিসে পরিণত করা? এসি কারেন্টকে ডিসি তে পরিণত করা। আর ইনভার্টারের কাজ হচ্ছে ডিসি কারেন্টকে আবার এসি তে পরিণত করা। ব্যাটারির কাজ হচ্ছে চার্জ সঞ্চয় করা। ব্যাটারির কাজ কি? চার্জ সঞ্চয় করে রাখা। অর্থাৎ আমার কারেন্ট যদি চলে যায় তখন আমার যেখান থেকে আমার কি শক্তিটা পাবে সেটাই হচ্ছে আমার ব্যাটারির কাজ। আর ফিল্টার হচ্ছে এই যে ইনভার্টারে আমি যখন ডিসি থেকে এসি তে কনভার্ট করি তখন আমার হয় কি, যে এইখানে যদি আমার কোনো নয়েজ থাকে সেই নয়েজটা আমার এই এসির সাথে এসে এটা আরো বড় আকার ধারণ করে। সো এই নয়েজটাকে ক্যান্সেল করার জন্য কি আমরা একটা ফিল্টার অ্যাড করে নিই। আমরা কি করি? একটা ফিল্টার অ্যাড করি, যেটার কাজ কি? নয়েজ ক্যান্সেল করা। ওকে, আর স্ট্যাটিক ট্রান্সফার সুইচ লাগে। একটা কি লাগে? স্ট্যাটিক ট্রান্সফার সুইচ। আমার আইপিএস এর ক্ষেত্রে কি ছিল? আমার আইপিএস এর ক্ষেত্রে ছিল কি? আইপিএস এর ক্ষেত্রে একটা বিশেষ সুইচিং। কি? একটা বিশেষ সুইচিং, যেটা আমার কি করতো, যখন আমার কারেন্টটা চলে যায়
একটু টাইম নিয়ে সে কি করে, এটা অন হয়ে যায় এবং কি লোডে আবার আইপিএস এর কানেকশন ক্রিয়েট করে। কিন্তু এই স্ট্যাটিক ট্রান্সফার সুইচটা কি, স্ট্যাটিক ট্রান্সফার সুইচটা হচ্ছে এমন ভাবে সে কাজ করে, সে হচ্ছে যখনই আমার কারেন্টটা চলে যায় সে সাথে সাথে কোনোভাবে অফ না করে আমার কি, আমার যন্ত্রটাকে কোনোভাবে অফ না করে সাথে সাথে কি সে এইটাকে আমার কি করে, এই পুরা এই যে ব্যাটারির যে কানেকশনটাকে আমার লোডের সাথে দিয়ে দেয়। ওকে, সো এই যে পুরা সিস্টেমটা, এই যে পুরা যে একটা সিস্টেম, এই পাঁচটা জিনিসের যে সিস্টেম, এটাকে আমরা বলি হচ্ছে কি স্ট্যান্ড বাই পাওয়ার সাপ্লাই। এটাকে আমরা কি বলি, স্ট্যান্ড বাই পাওয়ার সাপ্লাই। স্ট্যান্ড বাই মানে কি, সে দাঁড়িয়ে আছে, সে কাজটা শেষ করার জন্য কি দাঁড়িয়ে আছে, সে কাজটা শেষ করার জন্য কি দাঁড়িয়ে আছে, যে যে কোনো সময় যদি আমার কারেন্ট চলে যায় সাথে সাথে আমার কি এক সেকেন্ডও আমার কারেন্টটা অফ থাকা যাবে না, আমার এক সেকেন্ডও কি কারেন্টটা অফ থাকা যাবে না। সো এই সে কি এখানে কি একটা সার্ভিস চলতেছে, কোনোভাবে যদি এখানে একজন সে তাকে কাজ করে দিচ্ছে, কোনোভাবে যদি সে কাজ করা অফ করে দেয়, এখানে একজন কি দাঁড়িয়ে থাকবে সাপ্লাই নিয়ে। সো সে কি স্ট্যান্ড বাই যেহেতু আছে, সে স্ট্যান্ড বাই অবস্থা থেকে সাথে সাথে আমাকে কি করবে, কারেন্টটা তাকে সাপ্লাই দিবে এবং সাপ্লাই দিয়ে কি যন্ত্র যে কোনো মানে যন্ত্রটাকে বন্ধ হওয়া থেকে রক্ষা করবে। এখন আমরা এইটার আমরা কি ব্লক ডায়াগ্রাম দেখব। কি দেখব, ব্লক ডায়াগ্রাম। বিসিএস রিটেনে এইটা প্রায় আসে, এই কোশ্চেনটা প্রায় আসে যে আইপিএস বা ইউপিএস বা যে কোনো কিছুর কি ব্লক ডায়াগ্রাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়। সো আমরা এখন এই ব্লক ডায়াগ্রামটা সম্পর্কে জানবো। সো আমরা ব্লক ডায়াগ্রামটা একটু এঁকে ফেলি। ওকে, ফার্স্টে আমার কি এখানে কি একটা এসি সাপ্লাই থাকবে, এখানে কি থাকবে, একটা এসি সাপ্লাই থাকবে। ওকে, আর এখানে থাকবে আমার হচ্ছে রেকটিফায়ার, এখানে থাকবে কি একটা রেকটিফায়ার। আর এই রেকটিফায়ারের নিচে দেখেন, রেকটিফায়ারের কাজ কি, রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি সার্ভিসকে আমার কি করা, আমার রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি সরবরাহকে ডিসি তে পরিণত করা। সো এখানে কি রেকটিফায়ারের কি পরে কি থাকবে, একটা ব্যাটারি থাকবে, রেকটিফায়ারের পরে কি থাকবে, একটা ব্যাটারি থাকবে। এবং এরপর এখানে থাকবে কি একটা ইনভার্টার, এখানে থাকবে কি একটা ইনভার্টার, আর এখানে থাকবে ইনভার্টারের পরে কি একটা ফিল্টার থাকবে, ফিল্টারের পরে থাকবে এখানে লোড, ফিল্টারের পরে এখানে কি থাকবে, লোড। এখন দেখেন এই যে এই পুরা জিনিস, এই জিনিসটা কিন্তু আমার কি আইপিএস, এইটুকু জিনিস কি আমার আইপিএস, এই পুরা জিনিসটা হচ্ছে আমার আইপিএস। ওকে, এখন যখন আমার কারেন্ট থাকবে, আমার কি থাকবে, কারেন্ট থাকবে, তখন সে কি হবে, এখান থেকে কারেন্টটা যাবে, এখানে কি একটা স্ট্যাটিক সুইচ থাকবে, এখানে কি একটা স্ট্যাটিক সুইচ থাকবে। স্ট্যাটিক সুইচের কাজ কি, স্ট্যাটিক সুইচের কাজ হচ্ছে কোনো কারণে যদি আমার কারেন্টটা যাওয়া বন্ধ হয়ে যায়, তখন সে সুন্দর মতো বলবে যে এই সাপ্লাইটাকে নিয়ে কি করবে, বলবে যে তাড়াতাড়ি আইপিএস ইউপিএস অন হয়ে যাও, সাথে সাথে ইউপিএস অন হয়ে যাবে। এইটাই হচ্ছে আমার স্ট্যাটিক সুইচের কাজ। ওকে, সো নর্মাল যখন আমার কারেন্ট থাকবে, আমার কি কারেন্ট থাকবে, তখন কি হবে, এখান থেকে কি কি আমার স্ট্যাটিক সুইচ পার হয়ে কি লোডে আমার কারেন্টটা পাবে। ওকে, এর আর একটা অংশের কারেন্ট কি আমার রেকটিফায়ারে যাবে। এখন রেকটিফায়ারে যাওয়ার পরে কি হবে, এখানে কি এসি কারেন্ট যাচ্ছে, এখানে কি রেকটিফায়ারে কি এসি কারেন্ট যাবে, কিন্তু রেকটিফায়ার থেকে যখন কারেন্টটা বের হবে সে কি ডিসি কারেন্টে পরিণত হবে, কারণ ব্যাটারি কি ডিসি কারেন্ট ছাড়া সরবরাহ করতে পারে না। এখন যখন আমার কি হবে, আমার এই কারেন্ট সাপ্লাইটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আমার কি এসি সাপ্লাইটা বন্ধ হয়ে গেল, তখন সাথে সাথে কি এই স্ট্যাটিক সুইচটা আমার কি হবে, তখন আমার সাথে সাথে কি হবে, স্ট্যাটিক যে সুইচটা আছে, এই স্ট্যাটিক যে সুইচটা আছে সে ইউপিএস কে বলবে তোমার কাজ শুরু, তুমি কাজ শুরু করে দাও। ওকে, সে তখন এই কাজটা শুরু করে দিবে। তখন সে কি করবে, এই যখন কারেন্ট ছিল তখন সে কি রেকটিফায়ার দিয়ে কি কিছু
কিছু বিদ্যুৎ কি ব্যাটারিতে সঞ্চয় করে রেখেছিল দুর্দিনের জন্য। ওকে, তো যখন আমার কারেন্টটা চলে যাবে, স্ট্যাটিক সুইচ কি বলবে, ব্যাটারি তাড়াতাড়ি তুমি কারেন্ট সরবরাহ শুরু করো, এবং ব্যাটারি তখন কি কারেন্ট সরবরাহ শুরু করবে। এখন এই লোডটা কি আমার আমার কোনো এসি, আমার কি লোড কি এসি কারেন্টে চলে, কিন্তু ব্যাটারি তো দিচ্ছে কি আমার ডিসি কারেন্ট। তখন ব্যাটারি কি করবে, এই ইনভার্টারে কারেন্টকে পাঠাবে, যে ইনভার্টার ভাই আমার এই আমি তো ডিসি কারেন্ট উৎপাদন করি, কিন্তু লোড তো আবার ডিসি কারেন্ট নিতে পারে না। তো আপনি একটা কাজ করেন, আপনি এই কারেন্টটাকে ইনভার্টার আপনি হচ্ছে এসি কারেন্টে পরিণত করেন। সে যখনই এসিতে দিবে, দেওয়ার ফলে কি হবে, এই ইনভার্টারটা তখন কি করবে, ডিসি কারেন্টকে এসিতে পরিণত করবে। এখন ইনভার্টার বলবে যে ভাই আমি যখন ডিসি কে এসিতে পরিণত করি, তখন কিন্তু এখানে প্রচুর নয়েজ সংযুক্ত হয়, ফিল্টার ভাই আপনি একটু নয়েজটা ক্যান্সেল করে দেন। তখন ফিল্টার করবে কি, নয়েজটা ক্যান্সেল করে দিবে, নয়েজটা ক্যান্সেল করে কি লোডে সরবরাহ করবে, নয়েজটা ক্যান্সেল করে কি করবে, লোডে সরবরাহ করবে। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমার কি, আমার ইউপিএস এর কাজ। ইউপিএস আর আমার আইপিএস কাইন্ড অফ সেম, শুধু আইপিএস এ কি আমার, আইপিএস এর ক্ষেত্রে আমার এই স্ট্যাটিক সুইচের জায়গায় কি থাকে, একটা বিশেষ সুইচিং থাকে। আর ইউপিএস এর ক্ষেত্রে আমার কি কারেন্টটা কোনোভাবেই যেন অফ না যায়, সেজন্য আমার একটা কি স্ট্যাটিক সুইচিং থাকে, যে কোনোভাবে যদি আমার কারেন্টটা অফ হয়ে যায়, তখন সে কি করবে, স্ট্যাটিক সুইচের মাধ্যমে সাথে সাথে কি কারেন্টটা আমার কি, আমার স্ট্যাটিক সুইচটা চালু হয়ে আমার সাথে সাথে কি আমার ইউপিএসটা চালু হয়ে যাবে। ওকে, তাহলে আমি আবার বলি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি জিনিসটা পুরোপুরি আবার বলবো। নর্মাল যখন আমার কি ইলেকট্রিসিটি থাকবে, তখন কি এসি কারেন্টে স্ট্যাটিক সুইচের মাধ্যমে কি আমার লোডে চলে যাবে, লোডে গেল, যাওয়ার পর এখন কোন আর একটা পার্ট কি আমার রেকটিফায়ার দিয়ে আমার ব্যাটারিতে সঞ্চিত হবে, দুর্দিনের জন্য আমার কি একটা পার্ট কি ব্যাটারিতে সঞ্চিত হবে। যখন আমার কারেন্টটা চলে যাবে, তখন স্ট্যাটিক সুইচ দিয়ে কি আমার কারেন্টটা কি এই ব্যাটারির সাথে যুক্ত হয়ে যাবে, এবং ব্যাটারি কি ডিসি সরবরাহ দেওয়া শুরু করবে। এখন মেশিন তো আর ডিসি সরবরাহ নিতে পারে না, সে বলবে, এই ব্যাটারি বলবে ভাই আমাকে, এই ইনভার্টারকে বলবে ভাই আমি তো ডিসি, আমাকে একটু এসিতে পরিণত করে দেন। তখন ইনভার্টার করবে কি এসিতে পরিণত করবে, কিন্তু ডিসি থেকে যখন এসিতে কনভার্ট করা হয়, তখন কি অনেক নয়েজ যুক্ত হয়, কি যুক্ত হয়, নয়েজ। তো ইনভার্টার বলবে ভাই আমার এইখানে অনেক নয়েজ আছে, আপনি একটু কাইন্ডলি এই নয়েজ গুলা সরায়া দেন। তখন এই ফিল্টার কি করবে, নয়েজ গুলো সরাবে এবং সরিয়ে কি করবে, লোডে আমার সরবরাহ করবে। এটাই হচ্ছে আমার কি ইউপিএস এর ব্লক ডায়াগ্রাম এবং কার্যপ্রণালী। আশা করি আপনারা এখান থেকে আমি যেভাবে আপনাদেরকে গল্পের মতো বললাম, এই গল্পের মতো আপনারা খাতায় লিখে আসতে পারবেন। তো এখান থেকে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, একটু প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। আপনাদের কোনো কোশ্চেন থাকলে, আইপিএস বা ইউপিএস নিয়ে কোনো কোশ্চেন থাকলে, তাহলে আপনারা একটু আমাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানান, আমি আপনাদের ধারণা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, একটা হোমওয়ার্ক লিখে দিই আপনাদের জন্য। হোমওয়ার্ক হচ্ছে আইপিএস ও ইউপিএস এর কার্যক্রম ব্লক ডায়াগ্রাম আকারে লিখুন। এটা কি আপনাদের হোমওয়ার্ক, প্রত্যেকটাতে হচ্ছে আড়াই মার্ক করে। সো আপনারা যতটা কম লিখতে পারেন, আপনাদের টার্গেট থাকবে কম লিখে কিভাবে এক্সপ্লেইন করা যায়। 2 নাম্বার হচ্ছে আইপিএস ও ইউপিএস এর মধ্যে পার্থক্য, যেটা আমি এখন আপনাদেরকে বলবো, আইপিএস এবং ইউপিএস এর মধ্যে পার্থক্য। তো এই দুইটা হোমওয়ার্ক আমাকে, আমি নেক্সট 13 তারিখ ক্লাস নিব, 13 তারিখের মধ্যে আমাকে কি সাবমিট করে দিবেন আপনাদের এটা হোমওয়ার্ক। ওকে, তো আইপিএস এবং ইউপিএস এর মধ্যে পার্থক্য।
আমি আপনাদেরকে জাস্ট ধারণা দিয়ে যাব, আপনাদের কাজ হচ্ছে হোমওয়ার্কে জিনিসটা বিস্তারিত বর্ণনা করা। তো যখনই কোনো পার্থক্য দিবে প্রথমে আমরা কি লিখি, সংজ্ঞা লিখি। তো এখানে আপনারা সংজ্ঞার বদলে আপনারা লিখবেন হচ্ছে গিয়ে ফুল ফর্মটা লিখবেন, কি আইপিএস এর ফুল ফর্ম, ইউপিএস এর কি ফুল ফর্মটা লিখবেন, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে ব্যবহার লিখবেন, 2 নাম্বার কি ব্যবহার লিখবেন। আইপিএস কখন ব্যবহার করা হয়, আইপিএস ব্যবহার করা হয় হচ্ছে আমার যখন আমার কি যন্ত্রটা আমার যদি বন্ধ না হলে কোনো সমস্যা না হয়। আর ইউপিএস এর ব্যবহার হচ্ছে গিয়ে যখন আমার যন্ত্রটা কি কোনোভাবেই বন্ধ হওয়া যাবে না এমন সব জায়গায়, যেমন মেডিকেল ইকুইপমেন্ট, ট্রিটমেন্টের ক্ষেত্রে বা কম্পিউটারের ক্ষেত্রে কি আমরা এইটা ব্যবহার করি। ওকে, সো আপনারা দুইটা ব্যবহার লিখবেন। এরপর আইপিএস কি, আইপিএসটা আমার দরকার হয় কখন, আইপিএসটা আমার দরকার হচ্ছে, আইপিএস হচ্ছে আমাকে খুব কম টাইমের জন্য ব্যাকআপ দেয়, যে 5 থেকে 10 মিনিটের জন্য ব্যাকআপ দেয়। কেন, যাতে আপনার যন্ত্রটা কি হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কি আপনার ক্ষতি হতে পারে, বা আপনি ব্যাকআপ রাখতে নাও পারেন, তখন কি আপনার একটা বড় ক্ষতি হবে। সো যদি আপনাকে 3-4 মিনিটের একটা ব্যাকআপ দেয়, তখন কি করতে পারবেন, আপনি কম্পিউটারটা ঠিক মতো অফ করতে পারবেন। এই কাজটার জন্যই কি আমরা ইউপিএস ব্যবহার করি। আর আইপিএস কি, আইপিএস হচ্ছে আমার অনেক সময়ের জন্য, আমার কি 2-3 ঘন্টা ব্যাকআপ দেওয়ার জন্য আমরা ব্যবহার করি। যখন যেমন বাসায় যদি কারেন্ট চলে যায় আমরা কি ব্যবহার করি, আমরা বাসায় কারেন্ট গেলে আইপিএস ব্যবহার করি, যে একটু বন্ধ হয়ে গেলেও সমস্যা নাই, কিন্তু আমার 2-3 ঘন্টা কি ব্যাকআপ দেওয়া দরকার। সো তাহলে আমার আইপিএস কখন ব্যবহার করি, যখন 2-3 ঘন্টা ব্যাকআপ দিতে পারবো। আর ইউপিএস হচ্ছে আমার স্বল্প সময়ের জন্য ব্যাকআপ দিবে, 5 থেকে 10 মিনিটের জন্য। এখন আইপিএস আর ইউপিএস, আইপিএস কি করে, আমার আইপিএস হচ্ছে আমার 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য কি আমার কম্পিউটারটা কি অফ হয়ে যায়, আমার যন্ত্রটা কি বন্ধ হয়ে যায়, তারপর কি সে 2-3 ঘন্টা আমাকে সাপোর্ট দেয়। আর ইউপিএস হচ্ছে কোনোভাবেই কি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে না, আর ইউপিএস কি কোনোভাবেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে না। সো ইউপিএস এর ক্ষেত্রে তাহলে আপনি বুঝতেই পারছেন ইউপিএস এর কি খরচ কম, ইউপিএস এর কি খরচ কম, আর আইপিএস এর খরচটা অনেক বেশি, কারণ এটা কি আমার অনেকক্ষণ ব্যাকআপ দেয়, সো এটার কি খরচটা বেশি। এই যে আমি 5টা পার্থক্য বললাম, এই 5টা পার্থক্যই কি আপনাদের গুছিয়ে লেখাটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। সো আপনারা প্লিজ এই হোমওয়ার্কটা আমাকে নেক্সট দিন করে জমা দিবেন গ্রুপে। এরপর আমরা জানবো হচ্ছে অ্যামিটার আর ভোল্টমিটার সম্পর্কে। অ্যামিটার এবং ভোল্টমিটার সম্পর্কে আমি ডিরেক্ট পার্থক্যের সাহায্যে আমি হচ্ছে এদের বর্ণনা করব। অ্যামিটার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা দিয়ে আমি কি সরাসরি আমি কি বের করতে পারি, আমি সরাসরি হচ্ছে কোনো একটা বর্তনীতে কতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা বের করতে পারি। কিসের সাহায্যে, অ্যামিটারের সাহায্যে। দেখেন ভোল্টমিটারের সাহায্যেও কিন্তু আপনি বিদ্যুৎ সরবরাহ বের করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে কি আপনার ভোল্টটাও জানা লাগবে এবং কি রোধটা জানা লাগবে। তাহলে কি V = IR, ওহমের যে সূত্রটা, সেই সূত্র দিয়ে আপনি কি ভোল্টেজ আপনার কারেন্ট বের করতে পারবেন, কিন্তু সরাসরি কিন্তু বের হচ্ছে না। কিন্তু অ্যামিটারে কি সরাসরি আমি বর্তনীর তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার এককে বের করতে পারবো। তাহলে কি সরাসরি বর্তনীর তড়িৎ প্রবাহ মাপা যায়। আর ভোল্টমিটারের সাহায্যে কি হয়, ভোল্টমিটারে সরাসরি বর্তনীর বিভব পার্থক্য মাপা যায়। দেখেন আপনি কিন্তু অ্যামিটার দিয়েও আপনি কি করতে পারবেন, বিভব পার্থক্য বের করতে পারবেন, যদি আপনি I জানেন আর যদি R জানেন, তাহলে কি V = IR, তাহলে কি আপনি ভোল্টেজটা বের করতে পারবেন। কিন্তু এটা কিন্তু সরাসরি বের হবে না, আপনার আগে কি কারেন্টটা বের করতে হবে। কিন্তু ভোল্টমিটারের সাহায্যে কি সরাসরি বর্তনীর বিভব পার্থক্যটা আমরা মাপতে পারি, অর্থাৎ আমার ভোল্টে একবারে ডিরেক্ট কি ভোল্টের মাধ্যমে সে কি তড়িৎ বিভব পার্থক্যটা দেখাবে। এখন দেখেন অ্যামিটারটা কি হয়, অ্যামিটারটা হচ্ছে যে রোধের মধ্যে থেকে আমি
কারেন্টটা ব্যবহার করব সেটার সাথে কি আমার সিরিজে যুক্ত করতে হয়, কিসে সিরিজে যুক্ত করতে হয়। কেন দেখেন এখানে একটা রোধ আছে, এখানে যদি আমি অ্যামিটার যুক্ত করি তাহলে কি দেখেন এই রোধের ভেতর থেকে যে কারেন্ট যাবে এই অ্যামিটারের ভেতর থেকেও কি সেম কারেন্ট যাবে। সো আমার কি এই জন্য কি সিরিজে যুক্ত করতে হয় যাতে আমি কি আমার যাতে আমার কি হয় আমি সরাসরি কি কারেন্টটা বের করতে পারি। ওকে, এই রোধের ভেতর থেকে যে কারেন্ট যাবে সেটাই কি আমি এখানে বের করতে পারবো। আমি যদি এটাকে আমি যদি কি করতাম, আমি যদি প্যারালালি লাগাইতাম, কিসে লাগাইতাম প্যারালালি, তাহলে দেখেন এটার ভেতর থেকে একটা কারেন্ট যেত, এটার থেকে ভেতর থেকে একটা কারেন্ট যেত, কারণ কি এই কারেন্টটা এখানে এসে কি দুই ভাগ হয়ে যেত। সো আমি কি এটা কি কোনোভাবেই কি প্যারালালি লাগাবো না, আমার লাগাইতে হবে কি আমার লাগাইতে হবে হচ্ছে কিসের মাধ্যম কিসে সিরিজে। তাহলে আমার 2 নাম্বার পার্থক্যটা কি, 2 নাম্বার পার্থক্যটা হচ্ছে অ্যামিটারকে আমার কি শ্রেণীর সমবায়ে যুক্ত করতে হবে। আর ভোল্টেজ কি, ভোল্টেজ হচ্ছে কি আমরা দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতেছি। সো ভোল্টেজের ক্ষেত্রে আমার ভোল্ট মিটারটা আমার কি করতে হবে, যে রোধের এগেইনস্টে আমি ভোল্টেজটা মাপবো তার কি সমান্তরালে লাগাইতে হবে। কিসে লাগাইতে হবে, সমান্তরালে লাগাইতে হবে। কারণ কি আপনি মনে করেন যদি আপনি কিসে লাগাইতেন এখানে লাগাইতেন, দেখেন এখানে এসে কি আমার ভোল্টেজটা কি ভাগ হয়ে যায়, এখানে একটা ভাগ হবে এখানে একটা ভাগ হবে। তো আমি কিন্তু কি পাবো না এইটার এগেইনস্টে পাবো না। তো আমার লাগবে কি এই দুই প্রান্তের বিভব পার্থক্য। তো এই জন্য কি আমরা অবশ্যই কি দুই প্রান্তে আমরা কি লাগাবো, ভোল্টেজ যদি আমার মাপতে হয়, আমার যদি বিভব পার্থক্য মাপতে হয় তাহলে বিভব এই ভোল্ট মিটারটা আমার কি রোধের আমার কিসে লাগাইতে হবে, আমার রোধের সমান্তরালে লাগাইতে হবে। তাহলে আমার 2 নাম্বার পার্থক্য কি সমান্তরালে লাগাতে হবে, সমান্তরালে কি করতে হবে লাগাতে হবে। এরপর দেখেন 3 নাম্বারটা হচ্ছে দেখেন আমার একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে গ্যালভানোমিটার কি, কি গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা দিয়ে কি কোনো একটা বর্তনীতে আমার তড়িৎ প্রবাহ আছে কি না, হ্যাঁ অথবা না, ওকে হ্যাঁ অথবা না সেটা আমরা জানতে পারি কি গ্যালভানোমিটারের সাহায্যে। কিসের সাহায্যে, গ্যালভানোমিটারের সাহায্যে। তাহলে আমার অ্যামিটার আর গ্যালভানোমিটারের পার্থক্য কি, অ্যামিটার আর গ্যালভানোমিটারের পার্থক্য হচ্ছে অ্যামিটার হচ্ছে আমার সরাসরি একদম মেপে দিবে যে এতটুকু কারেন্ট আছে, আর গ্যালভানোমিটার হচ্ছে আমাকে বলবে হচ্ছে যে কারেন্টটা আছে নাকি না। সো আমি যদি কারেন্টটা আছে নাকি না এই বর্তনীতে কারেন্ট আছে নাকি না এটা যদি মাপতে চাই তাহলে আমার কিসের প্রয়োজন, আমার প্রয়োজন হচ্ছে গ্যালভানোমিটার। আর আমি যদি মাপতে চাই যে কতটুকু কারেন্ট আছে এই বর্তনীতে তাহলে আমার কি করতে হবে, অ্যামিটার ব্যবহার করতে হবে। সো তাহলে কোন একটা গ্যালভানোমিটারের সাথে যদি আমি মিটার অ্যাড করে দিই, কি গ্যালভানোমিটারের সাথে আমি যদি মিটার অ্যাড করে দিই তাহলে কি সেটা অ্যামিটার হিসেবে কাজ করবে। তাহলে অ্যামিটারটা কি, তাহলে অ্যামিটার হচ্ছে একটা কম রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার, কি কম রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার, কম রোধ বিশিষ্ট কি গ্যালভানোমিটার। ওকে, সো এইখানে একটা গ্যালভানোমিটার আছে মনে করেন। ওকে, তো এইটার সাথে যদি আপনি একটা কি লাগায় দেন, একটা পাতলা রোদ লাগায় দেন, ঠিক আছে অল্প একটা রোদ লাগায় দেন, তাহলে এখান থেকে যে কারেন্টটা আসবে কারেন্টটা কি দুই ভাগে ভাগ হয়ে যাবে, কারেন্টটা কি হবে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এখন যদি আমার কি হয়, আমার কারেন্টটা যদি আমার এই রোদ, সরি আমি একটু ভুল লিখছি এখানে, যদি আমার ঠিকই আছে, এখানে একটা কম রোধ যদি থাকে,
এখানে একটা কম রোধ যদি একটা আমি লাগাই তাহলে কি হবে, এই বেশিরভাগ কারেন্ট কি কম রোধের ভিতর থেকে যাবে না, কারণ রোধ যত কম হবে আমার কারেন্টটা কি তত বেশি যাবে। তাহলে দেখেন যে এই গ্যালভানোমিটারের সমান্তরালে যদি আমি একটা অল্প রোধ লাগাই তাহলে কি বেশিরভাগ কারেন্ট এখান থেকে যাবে, বেশিরভাগ কারেন্ট কি আমার এখান থেকে যাবে, যাওয়ার ফলে কি হবে আমি এখানে কি মাপতে পারবো যে এইখান থেকে কতটুকু কারেন্ট যাচ্ছে। আর ভোল্টমিটার হচ্ছে উচ্চ রোধ বিশিষ্ট কি, উচ্চ রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার। তাহলে এখানে যদি দেখেন এখানে আমি আবার একটা গ্যালভানোমিটারের সাথে রোধ লাগাইলাম, কিন্তু এবার আমি কি রোধটা অনেক বেশি দিব, এখানে কি রোধটা আমি কি অনেক বেশি দিব। রোধটা যদি আমি এখন বেশি দেই তাহলে কি হবে দেখেন, পুরা আমার এখানে মনে করেন অনেক বেশি রোধ আছে, তাহলে কি পুরো ভোল্টেজ ড্রপটাই কি আমার দেখেন V ইজ ইকুয়ালস টু কি IR না, সো আমার আর যত বেশি হবে ভোল্টেজ কি তত বেশি হবে। ওকে, সো আমার যদি আর আমি কম থাকে এখানে কি আর যদি আমার এখানে অনেক বেশি থাকে, ওকে, তাহলে কি পুরো ভোল্টেজটা কি এর এগেইনস্টে ড্রপ হবে। আর এখানে যদি ভোল্টেজ ড্রপ হয় আমি কি গ্যালভানোমিটারেও কি সেম ভোল্টেজটাই কি আমি পাবো, এখানে যদি ভোল্টেজ ড্রপ হয় তাহলে কি সেম ভোল্টেজটাই আমি পাবো। সো আমি তাহলে অ্যামিটার কি একটা গ্যালভানোমিটার যেটা কি কম রোধ হয়, কম রোধ হওয়ার কারণে কি হয় পুরা কারেন্ট এটার ভেতর থেকে যায় এবং ফলে আমি কি এই গ্যালভানোমিটারে আমি কি দেখতে পারবো যে কতটুকু কারেন্ট যাচ্ছে টোটাল রোধের ভিতর থেকে। আর এটা কি একটা গ্যালভানোমিটারের সাথে কি আমি তো উচ্চ রোধ যুক্ত করবো, উচ্চ রোধ যুক্ত করার ফলে কি হবে পুরো ভোল্ট আমার কি এটার ভেতর থেকে কম কারেন্ট যাবে কিন্তু পুরো ভোল্টেজটাই কি এই পয়েন্টে আমার কি হবে ড্রপ হবে, পুরো ভোল্টেজটাই কি এই পয়েন্টে ড্রপ হবে। তাহলে আমি তখন কি এই সার্কিটের কি পুরো ভোল্টেজটা আমার মাপা কি ইজি হবে। তাহলে আমার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কম অ্যামিটার হচ্ছে কম রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার, আর ভোল্টমিটার হচ্ছে উচ্চ রোধ বিশিষ্ট কি গ্যালভানোমিটার। তাহলে আমার এই তিনটা পার্থক্য যদি আমরা দিতে পারি কি, এই তিনটা পার্থক্য যদি আমরা দিতে পারি তাহলে আমার কি মোটামুটি অ্যামিটার আর ভোল্টমিটারের মধ্যে পার্থক্যটা আমার ক্লিয়ার হয়ে যাবে এবং এখানে থাকবে হচ্ছে কি 2.5 মার্ক বা 1.5 মার্ক। সো বেশি কথা বলা যাবে না, যত কম কথায় আমরা এটার অ্যান্সার দিতে পারবো তত কি ভালো। সো আশা করি গ্যালভানোমিটার এবং অ্যামিটার এবং ভোল্টমিটারের মধ্যে আপনাদের পার্থক্য ক্লিয়ার। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে আপনারা কোন জায়গাটুকু বুঝেননি, আমি কি আপনাদেরকে আবার বুঝিয়ে দিব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে গ্যালভানোমিটার এবং অ্যামিটারের মধ্যে পার্থক্যের, প্লিজ আমাকে একটু জানান, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিব। আশা করি আপনাদের কোনো কোশ্চেন নাই। তাহলে আপনাদের আরেকটা হোমওয়ার্ক হচ্ছে অ্যামিটার এবং ভোল্টমিটারের মধ্যে পার্থক্য বের করা। আপনারা একটু একটু সাড়া দেন না, আপনারা কারা কারা এখন লাইভটা দেখছেন একটু আমাকে সাড়া দিয়ে জানান দেন, ঠিক আছে? নাহলে আমি বুঝতেছি না ভাইয়া যে আপনারা কি আসলে ক্লাসটা করতেছেন নাকি না, নাকি অন করে বসে আছেন লাইভটা। আপনি একটু জানান দেন যে ভাই আমি বুঝছি, ক্লিয়ার হইলে একটু লেখেন ভাই ক্লিয়ার, না হলে আমি বুঝবো না যে আপনারা আসলে বুঝতেছেন নাকি না। একটু আমাকে প্লিজ একটু আমাকে কমেন্ট সেকশনে জানান দেন। হাফসা আক্তার আপু আপনার কি ক্লিয়ার অ্যামিটার এবং ভোল্টমিটারের মধ্যে পার্থক্য? প্লিজ ক্লিয়ার না থাকলে আমাকে একটু বলেন, আমি আবার আপনাদেরকে বুঝাবো, কিন্তু না বুঝে বসে থাকেন না, ঠিক আছে? প্লিজ একটু কমেন্ট সেকশনে জানান। আচ্ছা আমাকে একটা তাহলে একটা অ্যান্সার দেন, একটা গ্যালভানোমিটারকে যদি আমি ভোল্টমিটার বানাইতে চাই, আমি যদি একটা গ্যালভানোমিটারকে কি বানাতে চাই ভোল্টমিটার বানাইতে চাই তাহলে আমার কি করতে হবে একটু আমাকে অ্যান্সার বলেন তো, আমাকে একটু বলেন তো কেউ।
যদি আমি একটা গ্যালভানোমিটারকে ভোল্ট মিটার বানাতে চাই তাহলে আমার কি করতে হবে একটু লেখেন তো। হাফসা আক্তার, কে এল রাহুল, আপনার আর নীলফা ইয়াসমিন, আপনারা তিনজন যেহেতু ক্লাস করছেন একটু লেখেন যে আপনারা যদি একটা গ্যালভানোমিটারকে ভোল্ট মিটার বানাইতে চান তাহলে কি করতে হবে, রোধটা বেশি লাগবে এবং কিভাবে আমি সংযুক্ত করব। রোধটা কিভাবে সংযুক্ত করব। আপনাদের কি কে এল রাহুল ভাই আপনার কি কোশ্চেনটা বুঝছেন আমি কি বলছি। একটা গ্যালভানোমিটারকে আমি হচ্ছে একটা ভোল্ট মিটারে পরিণত করব, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে। নীলোফা ইয়াসমিন আপু, আপনি একটু আমাকে অ্যান্সার দেন। একটা গ্যালভানোমিটারকে যদি আমি ভোল্ট মিটারে পরিণত করতে চাই আমার কি করতে হবে। আপনারা বোঝেন নাই তাই এই জন্য অ্যান্সার করতে পারছেন না। আমি কিছু লেখছি না এই জন্য দেখা যায় না, এই যে আমি লিখতে আবার দেখা যাবে। ভোল্টেজ স্ট্যাবিলাইজারের ক্লাসটা আমি লাস্ট দিন নিয়েছি আপু, আপনি আমাকে একটু এটার অ্যান্সার দেন যে গ্যালভানোমিটারকে যদি আমি ভোল্ট মিটারে পরিণত করতে চাই তাহলে কি করতে হবে। তাহলে দেখেন আপনাদেরকে আবার বলতেছি, এটা একটা গ্যালভানোমিটার আছে, ওকে। এখন আমি চাচ্ছি এখানে আমার কি কতটুকু, এখান থেকে কি আমার কতটুকু ভোল্টেজ সাপ্লাই হচ্ছে। তখন আমার কি করতে হবে, এখানে একটা উচ্চ বিভব লাগাইতে হবে, উচ্চ উচ্চ রোধ লাগাইতে হবে, আমার কি একটা হাই রেজিস্টার লাগাইতে হবে। ওকে, হাই রেজিস্টার লাগালে কি হবে দেখেন, এটার ভেতর থেকে কি কারেন্ট কম যাবে, এটার ভেতর থেকে কি কারেন্ট কম যাবে। এবং কারেন্ট যদি কম যায় আমার কি হয়, কারেন্ট যদি আমার কম হয়, তাহলে কি পুরা ভোল্টেজটা কি আমার এইখানে ড্রপ হবে না। ওকে, আমার পুরা ভোল্টেজটা কি এখানে ড্রপ হবে। সো আমি তখন কি এই রেজিস্টারের এগেইনস্টে যে ভোল্টেজটা পাবো ওইটাই কি আমার হবে, এই টোটাল ভোল্টেজটা হবে। ওকে, কারণ কি V is equals to IR, আর যত বড় হবে V ও কি তত বড় হবে। ওকে, সো আমার এই জন্য কি আমি এখানে আরটা দিয়ে দিব যাতে এর ভেতর থেকে কি আমার পুরা কারেন্টটা যায় এর ভেতর, এখানে কি আমার পুরাটুকু কি ড্রপ হয়। এরপর আমি যদি মাপি, এখানে যদি আমি মাপি তাহলে কি আমি বুঝতে পারবো কি এখানে আমার এই গ্যালভানোমিটারটা কি একটা ভোল্ট মিটারে কি পরিণত হবে। আর যদি আমি এখানে একটা রোধ লাগাইলাম, এখানে একটা গ্যালভানোমিটার আছে, ওকে। এখন যদি আমি এখানে একটা লো ভ্যালু রেজিস্টার রাখি, ওকে, রোধটা কি অনেক কম, রোধটা কি এখানে অনেক কম, রোধটা যদি আমার কম থাকে তখন কি হবে, এটার ভেতর থেকে পুরা কারেন্টটুকু যাবে, পুরা কারেন্টটুকু কি এর ভেতর থেকে যাবে, এর ভেতর থেকে কি কম কারেন্ট যাবে। ওকে, সো এর ভেতর থেকে কারেন্ট যাওয়ার ফলে কি হবে, এ কি পুরা এখানে যতটুকু কারেন্ট আছে পুরাটাই কি মাপতে পারবে। ফলে আমার বর্তনীতে কতটুকু কারেন্ট আছে আমি কি মেপে ফেলতে পারবো। সো আমি যদি একটা গ্যালভানোমিটারের সাথে যদি লো রেজিস্ট্যান্স লাগাই, লো রেজিস্ট্যান্স কি সমান্তরালে লাগাই, কিসে লাগাই, সমান্তরালে লাগাই, ওটা কি হবে একটা, আমার কি কথা শোনা যাচ্ছে না, আমার কথা কি শোনা যাচ্ছে না। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি না একটু বলেন তো। তাহলে আপনি কোথায় গেলেন আমি বুঝলাম না তো, আমি তো আছি এখানে আপু। উম, তাহলে গ্যালভানোমিটারের সাথে যদি একটা আমি উচ্চ রোধ যদি আমি কি সমান্তরালে লাগাই তাহলে সেটা কি ভোল্ট মিটারে পরিণত হবে, কিসে, ভোল্ট মিটারে। আর যদি গ্যালভানোমিটারের সাথে নিম্ন মানের রোধ, কম মানের রোধ যদি আমি কিসে লাগাই, আমি সমান্তরালে লাগে সেটা কিসে পরিণত হবে, একটা অ্যামিটারে পরিণত হবে। ওকে, এই দুইটা জিনিস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুইটা জিনিস জানা কি
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো হচ্ছে রোধের সমন্বয় সম্পর্কে। কি সম্পর্কে? রোধের সমন্বয় সম্পর্কে। ওকে, তো রোধের সমন্বয় কি? রোধের সমন্বয় বলতে বোঝায় যে এক বা একাধিক রোধকে যখন আমি সার্কিটে লাগাই তখন আমার টোটাল যে রোধটা সে দেখাবে সেটা কি আমার রোধের সমন্বয়। তো রোধের সমন্বয় হচ্ছে আমার দুই প্রকার হয়, একটা হচ্ছে কি সিরিজ কানেকশন, কি একটা কি সিরিজ কানেকশন, একটা হচ্ছে প্যারালাল কানেকশন। এটার বাংলা হচ্ছে, সিরিজের বাংলা হচ্ছে আপনার শ্রেণী সমবায়। কি শ্রেণী সমবায়, আর এটা হচ্ছে আমার সমান্তরাল সমবায়। এটা কি আমার সমান্তরাল সমবায়। তো আমরা ফার্স্টে জানবো হচ্ছে শ্রেণী সমবায় সম্পর্কে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে, একটা লেজের মাথার সাথে আরেকটা লেজের পা লাগাবো আমরা। কি একটা লেজের মাথার সাথে কি আমরা আরেকটা লেজের রোধের পা লাগাবো, একটা রোধের মাথার সাথে আমরা আরেকটা রোধের পা লাগাবো, এরকম করে আমরা কানেক্ট করবো। তার মানে একটা রোধের প্রথম শুরুর প্রান্তের সাথে আরেকটা রোধের কি শেষ প্রান্ত যুক্ত করে আমরা যে সমবায় তৈরি করি ওইটাকে আমরা বলি কি রোধের শ্রেণী সমবায়। তাহলে দেখেন আমার কাছে এরকম তিনটা রোধ আছে, R1, R2, R3, আমার তিনটা রোধ আছে। এখন এই যে R1 এর কি মাথা এটা, পা এটা, R2 এর কি এটা কি পা, এটা কি R2 এর আবার মাথা, এটা কি R2 এর পা, এটা কি মাথা, R3 এর এটা কি পা। এখন আমি R1 এর পায়ের সাথে R2 এর মাথা লাগাবো, R2 এর পায়ের সাথে R3 এর মাথা লাগাবো, অর্থাৎ একটা রোধের শুরুর প্রান্তের সাথে আরেকটা রোধের শেষ প্রান্ত যুক্ত করে যে সমবায় তৈরি হয় সেটাই কি সিরিজ সমবায়। ওকে, এটা কি সিরিজ সমবায়। তো আমার যদি কোশ্চেন আসে সিরিজ সমবায় বা শ্রেণী সমবায় বলতে কি বোঝায়, তাহলে আমার জাস্ট এই সংজ্ঞাটা দিলেই হবে যে একটি রোধের প্রথম প্রান্তের সাথে অপর রোধে যদি আমি শেষ প্রান্ত যুক্ত করে যে সমবায় তৈরি করা হয় তাকে শ্রেণী সংযোগ, বা এটাকে আমার আরেকটা বাংলা আছে, এটা হচ্ছে অনুক্রম সংযোগ। কি অনুক্রম সংযোগ, অনুক্রম সংযোগ বলা হয়। ওকে, তাহলে আমার আমার যেটা হবে দেখেন আমি এখানে লাগাই, এখান থেকে কি টোটাল ভি পরিমাণ কারেন্ট যাবে। সো দেখেন সবগুলা কি একটা পথে যুক্ত আছে, সবগুলা কি একটা পথে যুক্ত আছে, তাহলে এদের ভেতর থেকে যে কারেন্টটা যাবে সেম পরিমাণ কারেন্ট যাবে। এই যদি আই পরিমাণ কারেন্ট সরবরাহ করে তাহলে কি প্রত্যেকের ভেতর থেকে কি সেম পরিমাণে কি আই যাবে, কিন্তু ভোল্টেজ ড্রপ কি ডিফারেন্ট হবে, ভোল্টেজ ড্রপ কি ডিফারেন্ট হবে। কারণ কি দেখেন ভি ইজ ইকুয়ালস টু কি আই আর না। সো দেখেন প্রত্যেকের কি আই সেম। ওকে, প্রত্যেকের কি আই তো সেমই হচ্ছে, কিন্তু প্রত্যেকের কি রোধ কি আবার আলাদা আলাদা। তাহলে এইখানে আমার কি ভোল্টেজ V1 ড্রপ হবে, এখানে ভোল্টেজ V2 ড্রপ হবে, এখানে কি ভোল্টেজ V3 ড্রপ হবে। তাহলে আমি কি বলতে পারি, এই V1 সমান কি বলতে পারি, আই তো আমার সবার জন্য কি সেম, আর কিন্তু এখানে রোধ কি আলাদা, তাহলে কি আই R1, V2 সমান কি আই R2, আর V3 সমান কি আই R3। ওকে, এটা সমান কি আই R3। এখন আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে তুল্য রোধ, যেটাকে আমরা বলবো RS বা রেজিস্ট্যান্স অফ সিরিজ রেজিস্ট্যান্স। ওকে, সো আমার কি বের করা লাগবে, আমার তুল্য রোধ বের করা লাগবে। তুল্য রোধটা কি আপনাদের কোশ্চেন আসতে পারে, তুল্য রোধটা হচ্ছে এই তিনটা রেজিস্টারকে সরায়া যদি আমি এমন একটা রেজিস্টার দিই, তিনটা রোধকে সরায়া আমি যদি এমন একটা রেজিস্টার দেই যেটা কি হবে আমার এই যেটার ফলে আমার কি হবে সার্কিটে আমার কি কারেন্ট প্রবাহ কি সেম থাকবে, আমার কারেন্ট প্রবাহ কি সেম থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে তুল্য রোধ। তাহলে এখানে আমার তুল্য রোধ কি, আমি ধরলাম RS, আমি ধরলাম যে এই তিনটার বদলে যদি আমি একটা কি বসাই,
একটা রোধ বসাই আর এস, তাহলে কি আমার কারেন্ট প্রবাহ কি সেমই থাকবে, আই থাকবে। তাহলে এই তিনটা রোধের তুল্য রোধ কি আমার আর এস। তাহলে দেখেন আমার কি হচ্ছে, আমি যদি টোটাল কারেন্টটা আমার কি যদি আই হয়, তাহলে আমি কি লিখতে পারি, ভি ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, আই আর এস। অর্থাৎ আমার এই তিনটার বদলে যদি আমি একটা দিয়ে প্রতিস্থাপন করি, আমার কি কারেন্টের পরিমাণ কি আই থাকবে, ভোল্টেজটা কি টোটাল ভোল্টেজের সমান হবে। এখন তাহলে আমি কি লিখতে পারি, দেখেন আমি কি লিখতে পারি, এই ভি কে কি লিখতে পারি, V1 প্লাস V2 প্লাস কি লিখতে পারি, V3 লিখতে পারি। ভি কে কি লিখতে পারি আমি, V1 প্লাস V2 প্লাস কি V3 লিখতে পারি, V1 প্লাস V2 প্লাস V3 লিখতে পারি। ওকে, কারণ কি এই টোটাল ভোল্টেজটাই কি এই সার্কিটে যে কি তিনটা তিনটা করে তিনটা আলাদা আলাদা ভাবে ড্রপ হবে। মনে করেন আপনি এখানে 10 ভোল্ট দিচ্ছেন, এখানে পাবেন 2 ভোল্ট, এখানে পাবেন 6 ভোল্ট, আবার এখানে কি 2 ভোল্ট পাবেন। ওকে, সো আমি কি লিখতে পারি, ভি ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, আইআরএস লিখতে পারি। আবার ভি কে কি লিখতে পারি, দেখেন ভি কে লিখতে পারি V1, ভি কে লিখতে পারি V1 প্লাস, আরে ভি কে লিখতে পারি V1 প্লাস V2 প্লাস V3, আর ভি আবার লিখতে পারি আইআরএস লিখতে পারি। সো আমি এখানে কি লিখলাম, আইআরএস লিখলাম। আবার দেখেন V1 সমান কি IR1, V2 সমান কি IR2, V3 সমান কি IR3। তাহলে আমি কি লিখতে পারি, RS সমান কি লিখতে পারি, R1 প্লাস R2 প্লাস R3। এই আই কি বাদ দিয়ে দিতে পারি না আমি প্রত্যেকটা থেকে, দুই সাইড থেকেই। তাহলে আমার যদি সিরিজ সমন্বয় আমার বের করতে হয়, আমার কি সিরিজ সমন্বয় বের করতে হয় যে আমার তিনটা সার্কিট আর তিনটা কি রোধ আছে, এই তিনটা রোধ কি সিরিজে আছে। এখন আমি চাচ্ছি কি এই তিনটার বদলে আমি এমন একটা রোধ দিব যেটার ফলে কি আমার সার্কিটে আমার সেম পরিমাণই কারেন্ট যাবে এবং কি আমার কি সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। তাহলে আমার কি তিনটা রোধ যদি আমার কি যুক্ত করে দিই, তিনটা রোধ যদি আমি যুক্ত করে দিই, তাহলেই কি আমার আমি এখানে কি পাবো, আমার তুল্য রোধটা পাবো। তাহলে আর এস সমান কি লিখতে পারি, R1 প্লাস R2 প্লাস R3। মনে করেন আমার কাছে তিনটা রোধ আছে, 1 ওহম, 2 ওহম আর কি 3 ওহম। এখন এই তিনটা কিসে যুক্ত আছে, আমার তিনটা সিরিজে যুক্ত আছে। তিনটা কিসে যুক্ত আছে, সিরিজে যুক্ত আছে। এখন আমি চাচ্ছি কি এই তিনটা রোধ সরায়, অর্থাৎ 1, 2 আর 3 সরায় আমি কি করব, এমন একটা রোধ দিব যার ফলে কি আমার পুরো সার্কিটে আমার কি হবে, সেম পরিমাণ ভোল্টেজ এবং কারেন্ট যাবে। তখন আমার কি করতে হবে, যদি তুল্য রোধ বের করতে চাই, 1 প্লাস 2 প্লাস 3 এই তিনটা যোগ করলাম, তার মানে 6 ওহম। আমি যদি 6 ওহম দিয়ে এখানে যদি আমি একটা 6 ওহমের কি বসায় দিই, একটা রোধ বসায় দিই, তাহলে কি আমার সেম পরিমাণ ভোল্টেজ এবং কারেন্ট কি সে ড্র করবে, সে কি সেম পরিমাণ ভোল্টেজ এবং কারেন্ট সে ড্র করতে পারবে। ওকে, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে কোন একটা সার্কিটে আমার যদি সিরিজে থাকে তাহলে আমার তুল্য রোধ কি হয়, আমার তুল্য রোধটা কি হয়, প্রত্যেকটা রোধের চেয়ে কি বেশি হবে। দেখেন এটা কি 6 ওহম হবে, 6 ওহম কি 1 এর চেয়ে বড়, 2 এর চেয়ে বড়, 3 এর চেয়ে বড়। সো আমার প্রত্যেকটা রোধের চেয়ে কি হবে, বড় হবে। সো আমার যদি এমন দরকার হয় যে আমার যদি সার্কিটে আমার কি আছে, আমার কি এমন যদি একটা রোধের দরকার হয় যেটা কি প্রত্যেকটা রোধের চেয়ে আমার বড়, এমন একটা রোধ যদি দরকার হয়, তখন কি আমি তিনটাকে কি করব, সিরিজে যুক্ত করব। তিনটাকে আমি কিসে যুক্ত করব, সিরিজে যুক্ত করব। যার ফলে কি আমি নতুন যে রোধটা পাবো সেটা কি হবে, আমার আমার এই তিনটা টোটালের ফলে যে আমি রোধটা পাবো, যে টোটাল যে আমি রোধটা পাবো সেটা কি হবে, এই তিনটার চেয়ে কি হবে, আমার বড় হবে। সো আমি যদি তিনটার চেয়ে আমি প্রত্যেকের চেয়ে যদি বড় রোধ পাইতে চাই, তখন আমার কি করতে হবে, এই রোধগুলাকে আমার সিরিজে যুক্ত করতে হবে। এখন আমরা জানবো হচ্ছে, আমরা প্যারালাল বা সমান্তরাল সম্পর্কে জানবো। প্যারালাল বা সমান্তরাল সম্পর্কে জানবো। প্যারালাল বা সমান্তরাল ক্ষেত্রে কি হবে, প্যারালাল বা সমান্তরালের ক্ষেত্রে আমার যে রোধগুলা থাকবে সবগুলা আমি কি সিরিজের ক্ষেত্রে কি করেছিলাম, যে প্রত্যেকটা রোধ সবগুলা রোধের কি একটা মাথার সাথে একটা পা, একটা মাথার সাথে একটা পা, একটা মাথার সাথে একটা পা এরকম যুক্ত করেছিলাম। এবার কি করব, আমি সবগুলোর মাথা একসাথে লাগাবো এবং কি সবগুলোর পা কি আবার একসাথে লাগাবো।
সবগুলোর মাথা একসাথে লাগাবো এবং সবগুলোর পা কি একসাথে লাগাবো। দেখেন সবগুলোর মাথা একসাথে লাগালাম আর কি আমার পা একসাথে আছে। অর্থাৎ আমার যদি প্যারালালের সংজ্ঞা দিতে বলে তাহলে আমি কি বলবো, প্যারালাল ব্যবস্থা বলতে এমন একটা ব্যবস্থা বোঝায় যেখানে কি সবগুলা রোধের মাথা প্রথম প্রান্ত একসাথে এবং শেষ প্রান্ত কি একসাথে থাকবে। ওকে, সেটাই কি আমার সমান্তরাল বা সমান্তরাল অথবা প্যারালাল আমার কি অনুক্রম হবে, প্যারালাল অনুক্রম হবে। তো প্যারালাল অনুক্রমের ক্ষেত্রে দেখেন আমার যেটা হবে, আমি আবার একটু চিত্রটা আঁকি ছোট করে। ওকে, সো এখন একটা জিনিস মনে রাখবেন, দুইটা রোধের যদি দুই প্রান্ত একই জায়গায় সংযুক্ত থাকে তাহলে তাদের মধ্যে যে বিভব পার্থক্যটা আমার যদি সবগুলো রোধের যদি প্রান্ত যদি একসাথে একই জায়গায় থাকে, মনে করেন এই একটা রোধ আছে, ওকে, এবং আরেকটা রোধ কি আছে এবং তাদের দুইজনের মাথা একই জায়গায় লাগানো, দুইটা জনের পা কি একই জায়গায় লাগানো, ওকে, এরকম যদি অবস্থা থাকে তাহলে তাদের মধ্যে ভোল্টেজ কি সেম হবে, দুইজনের মধ্যে কি ভোল্টেজ সেম হবে। ওকে, আর যদি আমার কি হয় এরকম পাশাপাশি সংযুক্ত থাকে, সিরিজে সংযুক্ত থাকে, তাহলে আমাদের দুজনের মধ্যে কি কারেন্ট আমার কি হবে একই হবে, কারণ কি পথ একই হইলে কি আমার কারেন্ট একই হয়। ওকে, তাহলে দেখেন আমার যেটা হচ্ছে, ওকে, তাহলে দেখেন আমার যেটা হচ্ছে এখন আমার কি হবে, আমার দেখেন প্রত্যেকটা রোধ আমার কি পরস্পর কি প্যারালালি যুক্ত। এখন আমি কি জানি ভি ইজ ইকুয়ালস টু কি আই আর। ওকে, এখন দেখেন এখানে যেহেতু তিনটা আলাদা আলাদা পথ, তিনটা কি আলাদা আলাদা পথ, তো তিনটা আলাদা আলাদা পথ হওয়ার কারণে আমার প্রত্যেকের ভেতর থেকে কি আমার কারেন্টও কি হবে আলাদা হবে, কিন্তু দুজনের মাথা এবং পা একই জায়গায় সংযুক্ত থাকার কারণে কি আমার ভোল্টেজটা কি হবে সেম হবে। তাহলে আমি কি বলতে পারি তিনটারই কি আমার ভোল্টেজ কি হবে সেম হবে, V1 সমান কি V2 সমান কি V3 হবে। এখানে কি যে ভোল্টেজটা দিব প্রত্যেকে কি সেম ভোল্টেজটাই পাবে, কিন্তু প্রত্যেকের কি কারেন্ট আলাদা হবে। ওকে, তাহলে V is equals to কি এটা কি হবে I1 R1, আবার এটা কি সেম V কিন্তু এটা কি I2 R2, এই সেম V এটা কি হবে I3 R3 হবে, রাইট। তো আমি দেখেন এইখানে আমার টোটাল কারেন্টটা যাবে যে কি তিনটা ভাগে ভাগ হবে, তাহলে আমি কি বলতে পারি I is equals to কি বলতে পারি I1 প্লাস I2 প্লাস কি I3 বলতে পারি, যেহেতু তিনজনের পথ কি আলাদা সেহেতু কারেন্টও কি হবে আমার আলাদা হবে, তাহলে I is equals to কি I1 প্লাস I2 প্লাস I3 বলতে পারি। এখন আমি কি করব, তুল্য রোধের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে আমি এই সবগুলা রোধকে যদি আমি চেঞ্জ করে একটা রোধ বসাই এবং পুরো আমার কি বর্তনীতে কারেন্ট এবং ভোল্টেজ সেম থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো তুল্য রোধ বলবো। আমি কি করলাম এই সবগুলোর বদলে আমি কি করলাম একটা রোধ বসাইলাম যেটাকে আমি আরপি দিয়ে প্রকাশ করতেছি, ইকুইভ্যালেন্ট প্যারালাল রেজিস্ট্যান্স, আরপি, পি দিয়ে প্যারালাল বোঝায়। ওকে, দিলাম যার ফলে কি আমার কারেন্ট আই থাকলো এবং ভোল্টেজ কি ভি থাকলো, এটাই কি আমার তুল্য রোধটা। ওকে, তাহলে আমি দেখেন এইখান থেকে আমি কি বলতে পারি, দেখেন এই I1 সমান কি বলতে পারি, এই দেখেন এইখান থেকে V বাই R1 বলতে পারি। ওকে, I2 সমান কি বলতে পারি V বাই R2 বলতে পারি, I3 সমান কি বলতে পারি V বাই R3 বলতে পারি, রাইট। ওকে, আবার এই যে দেখেন এই টোটালটাকে যদি আমি চেঞ্জ করে ফেলি তাহলে কি আমার রোধটা কত হয়ে যাবে আরপি হয়ে যাবে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি I is equals to কি লিখতে পারি আমি V বাই ভোল্টেজ তো আমার সেমই থাকবে, ভোল্টেজ কি আমার সেমই থাকবে V বাই কি আর আমি V বাই আর পি লিখতে পারি, V বাই কি আর পি লিখতে পারি। আমি একটু ইরেজ করে আমি আবার সুন্দর করে লিখি,
আরেকটা জিনিস, ইলেকট্রিক্যালের কোশ্চেন যখন আপনারা সার্কিট টার্কিট আঁকবেন অবশ্যই চিহ্ন দিবেন, চিহ্ন না দিলে কিন্তু নাম্বার আপনাদের কেটে দেওয়ার একটা বিরাট চান্স আছে। ওকে, সো ভি এই ভোল্টেজ কি, যেহেতু মাথার পা এক জায়গায়, ভোল্টেজ কি আমার সেমই থাকবে, আই ওয়ান কি আর ওয়ান, আই টু আর টু, আই থ্রি কি আর থ্রি হবে। আর কারেন্ট যে টোটাল যেটা যাবে আমার এই টোটাল কারেন্টটা কি তিন ভাগে ভাগ হয়ে যাবে, আই ওয়ান আই টু আর কি আই থ্রি, তিন ভাগে কি ভাগ হয়ে যাবে। আবার আমি তিনটার বদলে যদি আমি কি বসাই, একটা বসাই, তাহলে আমার কি ভোল্টেজ আর কারেন্ট কি আমার সেমই থাকবে। এটাই কি আমার তুল্য রোধের সংজ্ঞা না? সো আমার কি কারেন্ট এখান থেকে কি আই পরিমাণে যাবে, ভোল্টেজ কি ভি থাকবে। তাহলে আমি আবার লিখতে পারি কি ভি ইজ ইকুয়ালস টু কি আই আর পি লিখতে পারি। তাহলে আমি কি বলতে পারি, আই ইজ ইকুয়ালস টু কি ভি বাই কি আর পি। তাহলে আমি এটা এখন চেঞ্জ করে দিব কি ভি বাই আর পি ইজ ইকুয়ালস টু কি ভি বাই আর ওয়ান প্লাস কি ভি বাই আর টু প্লাস কি ভি বাই আর থ্রি লিখলাম আমি। এখন দেখেন এইখান থেকে ভি কাটাকাটি দিয়ে চলে যেতে পারে, তাহলে আমি কি লিখতে পারি ওয়ান বাই আর পি ইজ ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, বা যে কয়টা আমার কি কারেন্ট যুক্ত থাকবে সবগুলা কি সেম। চিহ্ন হচ্ছে এই যে দেখেন, এই যে আমি যে কারেন্টের পথটা দিচ্ছি না, এই কারেন্টের পথটা আমার দেওয়া লাগবে। কারেন্টের পথটা যদি আমরা না দেই কোন দিকে যাচ্ছে কারেন্টটা, তাহলে পরীক্ষক নাম্বার কাটতে পারবে। সায়েন্সের ক্ষেত্রে লাইটের যে কোশ্চেন গুলা থাকবে, ওকে, সায়েন্সের ক্ষেত্রে কি আমার লাইটের যে কোশ্চেন গুলা থাকবে, যেমন মনে করেন আমার আসলো হচ্ছে কি আমার লেজার নিয়ে একটা কোশ্চেন, আমার কি একটা লেন্স নিয়ে একটা কোশ্চেন আসলো, ওকে, লেন্সের ফোকাস নিয়ে আমার একটা কোশ্চেন আসলো, ওকে, তখন আমার কি চিহ্নগুলো দেওয়া লাগবে। আর ইলেকট্রিসিটির ক্ষেত্রে কোন দিকে আমার ইলেকট্রিসিটি যাচ্ছে এই চিহ্নগুলো আমার দেওয়া থাকবে, দেওয়া লাগবে। দেওয়া না দিলে কি আমার পরীক্ষক আমার নাম্বার কাটতে পারে। ওকে, সো তাহলে আমি এই তুলরোধের ক্ষেত্রে কি বলতে পারি, ওয়ান বাই আর পি ইজ ইকুয়ালস টু কি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস কি ওয়ান বাই আর থ্রি। ওকে, এইটা হচ্ছে কি আমার তুল্যরোধের ক্ষেত্রে। এখন মনে করেন আমার কাছে আছে হচ্ছে কি 2 ওহমের তিনটা রোধ আছে, 2 ওহমের কি তিনটা রোধ আছে। এখন দেখেন আমি যদি এই তিনটা যদি সমান্তরালে যুক্ত করি, কিসে যুক্ত করি, সমান্তরালে যুক্ত করি, তাহলে তুল্য রোধটা কত হবে, আরপি ওয়ান বাই আরপিটা কত হবে, ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস কি ওয়ান বাই টু। ওকে, তাহলে কি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু সমান কত, দেখেন ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু, ওয়ান বাই টু মানে হচ্ছে 0.5 প্লাস পয়েন্ট মানে 3/2। ওকে, তাহলে আরপি সমান কত হবে, আরপি যা হবে হচ্ছে গিয়ে জাস্ট উল্টায় যাবে, মানে 2/3 হবে। 2/3 মানে কত, 2/3 মানে হচ্ছে 0.66 এর মতো, ওকে, 0.66 ওহমের মতো। তাহলে দেখেন আমার যে তুল্য রোধটা পাচ্ছি এটা কি প্রত্যেকটা রোধের চেয়ে কি কম, প্রত্যেকটা রোধের চেয়ে কি কম। দেখেন আমার ছিল কত 2 ওহম করে, কিন্তু আমি পেলাম কি লাস্টে 0.66 আমি। তাহলে আমার যদি কোনো একটা সার্কিটে আমার যদি কোনো একটা সার্কিট আমার যদি দরকার হয় যে আমার যে রোধগুলো আছে তার চেয়ে কি আমার টোটাল রোধটা কম হবে, তখন কি আমি সিরিজে এদেরকে যুক্ত করব। আবার মনে করেন আমার কাছে আছে, মনে করেন আছে তিনটা 3 ওহমের রোধ আছে, তিনটা কি 3 ওহমের রোধ আছে, আমি এদেরকে কি কি করলাম, আমি প্যারালালে লাগাইলাম, এদেরকে আমি কি করলাম প্যারালালে লাগাইলাম। তাহলে কি দেখেন কত হয় 3/3 মানে কি 1 ওহম। তাহলে আরপি সমান কি হবে
1 ওহমই হবে। আরপি সমান কি 1 ওহম। তার মানে কি আমার দেখেন আমার প্রত্যেকটা রোধ কি আলাদা আলাদা করে 3 ওহম, কিন্তু সবগুলো যখন আমি সিরিজে যুক্ত করছি তাহলে তুল্য রোধটা কত পাচ্ছি? 1 ওহম পাচ্ছি। ওকে, তো আমার যদি সার্কিটের রেজিস্ট্যান্স কমাইতে হয়, আমার কি সার্কিটের কি রেজিস্ট্যান্স যদি কমাইতে হয়, তখন আমি সবগুলোকে কি করব? প্যারালালে যুক্ত করব। ওকে, প্যারালালে যুক্ত করলে কি হবে? আমার সবগুলা সার্কিটের কি আমার আমার কি টোটাল রেজিস্ট্যান্স কি আমার কমে যাবে। টোটাল রেজিস্ট্যান্স কি আমার কমে যাবে। টোটাল রেজিস্ট্যান্সটা আমার কমে যাবে। তাহলে আমরা সিরিজ আমরা সুবিধা কি? সিরিজের সুবিধার চেয়ে অসুবিধাটাই আসলে বেশি। সিরিজের সুবিধার চেয়ে অসুবিধা বেশি কেন? কারণ সিরিজে কি দেখেন আপনার এরকম কি প্রত্যেকটা রোধ কি এভাবে কানেক্টেড থাকতেছে, রাইট? ওকে, তো আপনার যদি কোনো ক্রমে এই রোধটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি এই জায়গাটা পুরো খালি হয়ে যাবে, তখন কি আমার বিদ্যুৎ প্রবাহিত হইতে পারবে না। কিন্তু আমার যদি প্যারালালে যুক্ত থাকে, কি থাকে? প্যারালালে যুক্ত থাকে রোধগুলা। ওকে, তখন কি হবে দেখেন, আমি এখান থেকে কারেন্ট যাচ্ছে, কোনো কারণে যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে কি অন্য দুইটা পথ কিন্তু খোলা থাকবে। সো আমার পুরো সার্কিটটা কি নষ্ট হয়ে যাবে না। কিন্তু সিরিজের ক্ষেত্রে কি, যদি একটা রোধ নষ্ট হয় পুরো সার্কিটটাই কি নষ্ট হয়ে যাবে। সেই জন্য কি বাসা বাড়িতে কি আমরা আমরা প্যারালাল কানেকশনটা কি ব্যবহার করি। বাসা বাড়িতে আমরা কি করি? প্যারালাল কানেকশন ব্যবহার করি, যাতে আমার একটা রোধ নষ্ট হইলেও আমার পুরো সার্কিটটা কি ইনট্যাক্ট থাকে। তাহলে সিরিজ আর প্যারালালের ক্ষেত্রে আপনারা আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছি, এবং সিরিজ প্যারালাল কোনটা কোন জায়গায় ব্যবহার করব এটা আমরা আশা করি বুঝতে পেরেছি, এবং কোনটা সুবিধা কি অসুবিধা কি আমরা বুঝতে পেরেছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট আজকের ক্লাসটা আমি একটু বাড়াইতে পারতাম, কিন্তু আজকে আর বাড়াবো না। নেক্সট ক্লাসে আমরা এই বিভিন্ন ধরনের যে কারেন্ট প্রোডাকশন এটা সম্পর্কে আমরা জানবো। তো আপনাদের যে হোমওয়ার্ক গুলো আছে আশা করি আপনারা হোমওয়ার্ক গুলো আপনারা কি কমপ্লিট করে রাখবেন। আর হচ্ছে পরীক্ষায় লেখার যে ধরনগুলা সেই ধরনগুলো আপনারা জানবেন। তো আমি আপনাদের আজকে পর্যন্ত যা পড়িয়েছি তার উপর বেস করে আমি আপনাদেরকে 10 মার্কের একটা রিটেন পরীক্ষা নিব। ওকে, সো আপনারা পরীক্ষাটা কবে দিতে চান আমাকে জানান। পরীক্ষার ঠিক 10 মিনিট আগে আমি আপনাদের কোশ্চেনটা আপলোড দিব। সো আমাকে একটু কমেন্ট সেকশনে আমাকে একটু জানান যে কবে আপনারা পরীক্ষাটা দিতে চান। 10 মার্কের একটা পরীক্ষা যদি আপনাদের নেই তাহলে আপনারা সেটা কবে দিতে চান আমাকে একটু কমেন্ট করে জানান। তাহলে আপনাদের আমি 10 মার্কের একটা পরীক্ষা নিব রিটেনের উপর, এই ইলেকট্রিক্যালে আমি আজকে যতটুকু পড়াইলাম এর উপর বেস করে। তো আমাকে একটু কাইন্ডলি তাড়াতাড়ি জানান। আপনাদের আর খুব সম্ভবত 4-5টা ক্লাসের মধ্যে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। তো প্লিজ আপনারা যদি পরীক্ষা দিতে চান এর মধ্যেই দিয়ে দিতে হবে, এরপর আমাদের গ্যাজেট হয়ে গেলে আমরা ক্লাস নিতে পারবো না। তো দয়া করে একটু জানান যে কবে আপনারা পরীক্ষা দিতে চান। একটু আমাকে কমেন্ট সেকশনে নেক্সট উইক কত তারিখ আমাকে এক্সাক্ট তারিখ বলেন, কারণ ওই ক্লাসের আগ পর্যন্ত আমি যা পড়াবো ওইটার উপরে পরীক্ষা হবে। একটু আমাকে তারিখটা জানান যে কবে পরীক্ষা দিতে চান। তারিখ বলেন, আমাকে এক্সাক্ট তারিখ বলেন যে ভাই আমি এত তারিখ পরীক্ষা দিতে চাই। নেক্সট উইক অনেক 7 দিন, আমি একদিন চাই। আমাকে এক্সাক্ট একটা ডেট বলেন। আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে আজকে 11 তারিখ, তো আমি আপনাদের 18 তারিখ একটা পরীক্ষা নিব। ওকে, সো আপনারা যেহেতু ডেট বলছেন না, আমি নেক্সট সানডে একটা পরীক্ষা নিব। নেক্সট সানডে আমি পরীক্ষা নিব। ওকে, সো নেক্সট সানডে আপনাদের পরীক্ষা নিব ইনশাল্লাহ। আমি নেক্সট সানডের আগে মানে 18 তারিখের আগে আমি যে পর্যন্ত আমি ক্লাস নিব সেই ক্লাসের উপরে বেস করে পরীক্ষা আমি নিব। সো আপনারা ভালো মতো প্রিপারেশন নিবেন। 15 মার্ক বা 10 মার্কের পরীক্ষা নিব। 2.5 মার্কের 6টা অথবা 4টা কোশ্চেন থাকবে। আমি ইলেকট্রিক্যালের যতটুকু পড়াইছি এর উপরে পরীক্ষা হবে। ওকে,
সো আপনারা আশা করি পরীক্ষাটা ভালো মতো প্রিপারেশন নিয়ে অংশগ্রহণ করবেন। আমার পরীক্ষায় আমার কোশ্চেন সহজ হবে, কিন্তু আমি দেখবো যে আপনারা কতটা সংক্ষিপ্ত আকারে সুন্দর করে চিত্রের আকারে উপস্থাপন করতে পারবেন। এইটাই হচ্ছে কি আমার লেখা থাকবে। ওকে, টার্গেট থাকবে। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।